সুপ্রিয় দর্শক, বাংলাবর্ণনিউজ.কম পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি আজকে এমন একজন রাজনীতিবিদ যিনি ছোটবেলা থেকেই রাজনীতি তার হাতে খড়ি এবং বাংলাদেশের দু একজন যে গুটি কয়েক ফ্যামিলি আছে যে রাজনীতি পরিবারের সন্তান, আমরা এরকম একজন ব্যক্তি আবুল কালাম সিদ্দিকী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, যিনি টাঙ্গাইল ৭ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের রাজনীতি দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি। আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং অনেক ত্যাগ রয়েছে তার এই দলের প্রতি। ত্যাগ, নির্যাতন, জেল জুলুম, এতদিন ত্যাগ, তিতিক্ষা এবং জেল জুলুমের পরও রাজনীতির সাথে তিনি জড়িয়ে আছেন, যার পরিবার এবং ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি তার মোহ এবং রাজনীতির প্রতি ভালোবাসা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি আছেন। আমরা এখন তার সাথে কথা বলবো তার রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক দর্শন, বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা, এই সকল বিষয়ে। কেমন আছেন আপনি? জি, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই তো রাজনীতির প্রতি আপনার একটু ঝোঁক ছিল, কারণ আপনি ছাত্র দলের রাজনীতি দিয়ে আপনার রাজনীতি শুরু করেছিলেন। সেই দিনের গল্পগুলো কেমন ছিল? তখনকার রাজনীতি আর এখনকার? ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি আমার একটা আগ্রহ ছিল এবং স্কুল জীবনে আমি মানুষের, ছাত্রদের সেবা করতে পছন্দ করতাম। তাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আমি স্যারদের সঙ্গে সেগুলো নিয়ে যুক্তিতর্ক দিয়ে সেগুলো আদায় করার চেষ্টা করতাম। এই মনোভাব আমরা ছাত্র জীবন থেকেই আমার গড়ে উঠেছে। সেই হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দল আমি শুরু করি আমি যখন ক্লাস 9 বা 10-এ পড়ি। এইরকম একটা সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের একটা স্কুল কমিটি হয়। সেই স্কুল কমিটির সভাপতি হওয়ার মধ্য দিয়ে আমি রাজনীতি শুরু করি। শুরুতে আমি ছিলাম স্লোগানের অগ্রভাগে। আমি স্লোগান দিতাম, সকলে আমার স্লোগান সমস্বরে ধরতেন। এইভাবে আমি রাজনীতিতে প্রবেশ করি। পরবর্তী সময়ে আমি নিজ হাতে দলীয় পোস্টার লাগাতাম, দেওয়ালে দলের ছাত্র দলে যোগ দিন, এসো নবীন দলে দলে, জাতীয়তাবাদী ছাত্র দলে, এইভাবে দেয়ালে দেয়ালে লিখে আমি প্রচার প্রচারণা করতাম। এক পর্যায়ে বিএনপির যত জনসভার মাইকিং বা নির্বাচনী মাইকিং, ধানের শীষে ভোট চাওয়া, এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমি করতাম। এইভাবে করতে করতে এক পর্যায়ে ম্যাট্রিক পাশ করে আমি নটরডেম কলেজে ভর্তি হলাম। সেখানে আমার খুব একটা ভালো লাগতেছিল না, কারণ আমি যেভাবে বেড়ে উঠেছি, যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করেছি, ওখানে কোনো রাজনীতি নাই। পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র একটা পরিবেশ। ওখানে নিজেকে ওইভাবে আমি খানো বলে আমি ওখান থেকে চলে আসবো। আমার ফ্যামিলি চাইনি যে আমি রাজনীতি করি, যে কারণে আমাকে ওখান থেকে কাকমারি কলেজে ভর্তি করার ব্যবস্থা করে সেখানে ভর্তি হই, হোস্টেলে থাকি। তো সেখানে রাজনীতি আছে, কিছু ভালো লেগেছে। তারপরেও কলেজে, মির্জাপুর কলেজে আমাকে আমার এলাকার নেতা যারা বিএনপির, তারা ওই সময়ে বিএনপির যিনি এমপি ছিল তিনি আমাকে ওই কলেজ থেকে, কাকমারি কলেজ থেকে মির্জাপুর কলেজে টিচিয়ে এনে ভর্তি করিয়ে আমাকে নির্বাচন করালো। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে এজিএসি নির্বাচন করলাম সর্বপ্রথম। তখন ছাত্র দলের হাতে খড়ি, ছাত্র দলের অবস্থা তেমন ওইভাবে শক্ত অবস্থান হয়নি। আমি এজিএসি নির্বাচন করে তখন 7 ভোটে আমি পরাজিত হলাম। তারপরে আমার একটা স্বপ্ন হলো আমি কলেজের ভিপি হব। কলেজের ভিপি হওয়ার জন্য আমি কলেজে রাজনীতিটা যেভাবে করা দরকার, ছাত্রদের অধিকার, ছাত্র সমাজের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করি। পরীক্ষার হল থেকে শুরু করে ক্লাস, বিভিন্ন জায়গায় কলেজের ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে লজিং রাখার ব্যবস্থা করে দিয়ে বা তাদের বেতন কমানো, বিভিন্ন সমস্যাগুলো অগ্রভাগে থেকে আমি ফর্ম ফিলাপের সময় তাদের বেতন কমিয়ে দেওয়া, কম টাকায় ফর্ম ফিলাপ করা, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি ছাত্রদের মাঝে ব্যাপক একটা ভালোবাসা তৈরি করি। সেই ভালোবাসার স্তম্ভে দাঁড়িয়ে আমি ভিপিতে নির্বাচন করার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নটা হঠাৎ করে সামরিক আইন জারি হলো দেশে। 1982 সালের সামরিক আইন জারি হলো। জারি হওয়ার মধ্য দিয়ে নির্বাচন বন্ধ হয়ে গেল। তো নির্বাচন বন্ধ হলো, যে আমার স্বপ্ন আমি ভিপি হব, আমি কলেজে
ডিগ্রি পরীক্ষা না দিয়ে রিঅ্যাডমিশন নিয়ে আমি কলেজে রইলাম। 7 বছর আমি অপেক্ষা করলাম। 7 বছর অপেক্ষা করার পরে আমি 87 সালে গিয়ে ছাত্র সংসদের ভিপিতে নির্বাচন করে আমি ভিপি নির্বাচিত হলাম। এরপর কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরেই আমি মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হলাম। চেয়ারম্যান হওয়ার পর আমি এমপি হলাম। এই যে চেয়ারম্যান হওয়ার পরে আমি এমপি হলাম, এর মাঝখানে জাতীয়তাবাদী ছাত্রদল যখন আমি করি তখন কলেজের স্কুলের সভাপতি, এরপরে আমি জাতীয়তাবাদী ছাত্রদল মির্জাপুর কলেজের মির্জাপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হই। জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয় এবং পরবর্তী সময়ে যখন জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান বুলবুল গ্রেপ্তার হলো এরশাদ বিরোধী আন্দোলনে, তখন আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জেলা সদরে অবস্থান করে আমি এরশাদ বিরোধী আন্দোলনে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে আমি আন্দোলন সংগ্রাম করি। পরবর্তী সময়ে আমি মির্জাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হই, নির্বাচিত সাধারণ সম্পাদক হই সম্মেলনের মধ্য দিয়ে। তখনও আমি ছাত্র, আমি পদত্যাগ করি, ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আমাকে জেলা বিএনপির সভাপতি সম্পাদকের নির্দেশে পদত্যাগ করে আমি এক পর্যায়ে সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির নির্বাচিত হই। এরপরে এমপি যখন হই, এমপি হওয়ার পরে আমাকে 15ই ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হলাম, আবার 12ই জুনের নির্বাচনে সংসদ সদস্য হলাম। 2001 থেকে শুরু করে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রতিটা নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমি দলের প্রতিটি আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি, প্রতিটি কর্মসূচিতে আমি থাকার চেষ্টা করি। আমার মনে প্রাণে ধ্যানে কর্মকাণ্ডে বিএনপি ব্যতীত অন্য কিছু নাই। আমি আমার বিএনপি আমার কর্ম, বিএনপির আমার সব, বিএনপির কর্মসূচি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। সেটাকে সামনে নিয়েই আমি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এই আন্দোলন সংগ্রামে আমার নির্বাচনী এলাকাতে আমরা নেতা কর্মীদেরকে নিয়ে আমি ব্যাপকভাবে মিছিল মিটিং করেছি, যেটা সারা দেশের উপজেলা জেলা পর্যায়ের বিবেচনায় আমি যদি বলতে চাই সেটা উল্লেখযোগ্য হওয়ার কথা। আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের এলাকায়, আমাদের নির্বাচনী এলাকায় আমরা যেভাবে করেছি, তদরূপ ঢাকাতে, টাঙ্গাইলে, বিভিন্ন জায়গায় যখন যেখানে দলের নির্দেশনা এসেছে দলের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ব্যাপক উপস্থিতিতে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। দল আমাকে বেশ কয়েকবার জেলার দায়িত্ব দিয়েছে, বিভিন্ন জেলার, যেমন মাগুরা জেলা, জামালপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, এরকম অনেক জেলার দায়িত্ব দিয়েছে আমাকে, প্রধান অতিথি করে পাঠিয়েছে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে। ওই মুহূর্তে যখন মিছিল মিটিং করা যায় না, করতে দেয় না সরকার, ওই সময় কিন্তু আমি এই কঠিন সময় দায়িত্বগুলো সফলতার সহিত পালন করেছি। জীবনের অনেক ঝুঁকি নিয়ে এই দায়িত্বগুলো পালন করেছি। নিজে গত 18 নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তার করা হয় ঢাকা থেকে। সরোয়ার্দী উদ্যানে 6 নভেম্বর আমাদের সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে আমাকে গ্রেপ্তার করা হলো। নির্বাচনের 15-20 দিন আগে আমি কারাগার থেকে মুক্ত হলাম, তারপর নির্বাচন করলাম। তো সেখানে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে সব নির্বাচনী এলাকায় আপনারা ভালো করে জানেন। সেই নির্বাচনে আমি মাত্র 2 ঘন্টা ভোট হয়েছিল, আগের রাতেই তো ভোট নিয়ে গিয়েছি, তারপরেও মাত্র 2 ঘন্টা ভোট হয়েছে। 2 ঘন্টায় আমি প্রায় 88,000, 87,000 প্লাস প্রায় 88,000 ভোট পেয়েছিলাম। তার যদি 1 ঘন্টা ভোট হতো তাহলেও রাতে ভোট কেটেও কিন্তু তারা পাশ করতে পারতো না, আমরা বিজয়ী হতাম, ধানের শীষ বিজয়ী হতো। আমরা নির্বাচনী মাঠ কিন্তু ছাড়িনি। নির্বাচনের দিন আমাদের কেন্দ্র থেকে কর্মী বের করে দিয়েছে, নির্বাচনে কোনো ক্যাম্পিং করতে দেয় নাই, কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই, নেতা কর্মীদের গ্রেফতার করেছে, বাড়ি বাড়ি তল্লাশি করেছে। এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমি চেষ্টা করেছি নেতা কর্মীদেরকে নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড মাঠে দাঁড়িয়ে থাকার জন্য। এই দাঁড়িয়ে থেকেছি বলেই আমি কিন্তু এই প্রায় 88,000 ভোট পেয়েছি। আমি আমাদের মির্জাপুরি
মির্জাপুর এলাকার জনগণকে জনগণের কাছে আমি কৃতজ্ঞ, আমি তাদের কাছে দায়বদ্ধ। আমি অপেক্ষায় আছি আমি মির্জাপুরের জনগণের এই দায়বদ্ধ থেকে আমি মুক্তি পাবো তখন, যখন তাদের জন্য আমি কিছু উল্লেখযোগ্য কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উল্লেখযোগ্য কিছু সেবা তাদের জন্য বিএনপির পক্ষ থেকে আমি দিতে পারবো। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা, দেশদরদী নেতা তারেক রহমানের পক্ষ থেকে যখন আমি তাদের কাছে এই সেবা পৌঁছে দিতে পারবো, তখন মনে করবো যে আমার রাজনৈতিক কর্মকাণ্ড সার্থক হয়েছে। আপনি তো ছোটবেলা থেকে রাজনীতির মাঠ থেকে এসেছেন, আর এখনকার ছাত্র রাজনীতি আর তখনকার ছাত্র রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছেন আপনি? পার্থক্য তো আছেই, অনেক পার্থক্য আছে। আমাদের সময়ে ছাত্র রাজনীতি যারা করে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, ছাত্র রাজনীতির মধ্যে প্রতিযোগিতা ছিল, একটা সম্প্রীতি ছিল, এক দল আরেক দলের প্রতি একটা সম্প্রীতি ছিল। এখন এক দল আরেক দলের প্রতি কোনো সম্প্রীতি নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা ছাত্র দলের রাজনীতি বা অন্য কোনো দলের রাজনীতি তারা পছন্দ করে না। তাদের ধারণা আমরাই দেশ স্বাধীন করেছি, আমরাই দেশে থাকবো, অন্য কেউ এই দেশে থাকবে না, অন্য কেউ রাজনীতি করবে না। ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ করে দিল। ছাত্র সংসদ নির্বাচন যদি থাকতো সেখানে একটা প্রতিযোগিতামূলক রাজনীতি হয়, নেতৃত্ব বেরিয়ে আসে যে কারা ছাত্র সমাজের জন্য ভালো কাজ করে। এই যে প্রতিযোগিতামূলক রাজনীতি, লেখাপড়ার মধ্যে ভালো রেজাল্ট যারা করে তারা ভালো জায়গায় ভর্তি হতে পারে, ভালো জায়গায় তারা নিজেদেরকে অবস্থান করে নিতে পারে, তাদের লাইফটাকে সেভাবে তারা গোছাতে পারে। রাজনীতিতেও যদি রাজনৈতিক কালচার না থাকে, রাজনীতির করার পরিবেশ না থাকে, রাজনীতি যারা করবে অপর পক্ষকে মেরে ফেলতে হবে, ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে, অন্য দলের স্লোগান দেওয়া যাবে না, এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, যে কারণে আজকে সেই আওয়ামী ছাত্রলীগের আজকে কি করুণ দশা। তাদের দলই কিন্তু আজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা এমন অপকর্ম করেছে। কাজে এই যে তারা যে অপকর্ম করেছে, অপকর্মের ফল তারা পেয়েছে। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। ভবিষ্যতে আমরা একটা রাজনৈতিক সম্প্রীতি নিয়ে, ছাত্র রাজনীতি একটা পাঠশালা, এই পাঠশালা থেকে এই ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভালো নেতৃত্ব বের হয়ে আসবে। এখানে যদি রাজনীতি না থাকে, ভালো নেতৃত্ব বের হবে কোত্থেকে? ভালো নেতৃত্ব যেখান থেকে বের হয়ে আসবে সেখানে সুপরিকল্পিতভাবে বিগত আওয়ামী সরকার আঘাত হেনেছে, যে কারণে ছাত্র রাজনীতি আজকে এই করুণ দশা ছাত্র রাজনীতির। আমি একসময় যখন ছাত্র রাজনীতি করতাম, সত্যি কথা বলতে কি, আমি কলেজের বিপি হয়েছিলাম। বিপি হয়ে আমি যে আমার যে নিজের মধ্যে আনন্দ উল্লাস বা আমি কাজকর্ম করে যে টুকু মজা পেয়েছি, এখন এমপি যারা হয়েছে আমার মনে হয় না যে এই এমপি আমাদের ওই সময়কার বিপির চাইতে গুরুত্ব বহন করে। আমরা এইসব এমপির চাইতে আমাদের বিপির গুরুত্ব প্রশাসনের কাছে অনেক ছিল। আমরা যখন জেলা সদরে যাইতাম, ডিসিএসপি দরজা খুলে রাখতো বিপি আসছে কলেজের, আমাদের গুরুত্ব এতটুকু ছিল। আমাদের মধ্যে নাই নীতি আদর্শ নিয়ে আমরা কাজ করতাম বলেই আমাদেরকে এতটা সমীহ করতো তারা। তো আজকে সেটা নেই। আজকে এমপিরাই ডিসিদেরকে উল্টা সালাম দিয়ে, উল্টা তাদেরকে তোষামত করে তাদের কাজকর্ম করতে হয়, এমন একটা অবস্থা করেছে তারা রাজনীতিতে। ডিসিএসপি প্রশাসনের একটা অংশ, কিন্তু ডিসিএসপি কে আমাকে তেল মারতে হবে, আমাকে তোষামত করতে হবে। কেন মারতে হবে এটা? কারণ তারা আমাকে এমপি বানিয়ে দিছে। তারা যখন এমপি বানাইছে, কাজে তাদের তো শপথ না করলে তো আমি চলতে পারবো না। তারা তো তাদের কারণে তারা এমপি হয় নাই। আর আমরা গর্ব করে বলতে চাই, আমরা জনগণের ভোটে এমপি হয়েছি, আমরা জনগণের ভোটে, ছাত্র সমাজের ভোটে বিপি হয়েছি, আমরা জনগণের ভোটেই আমরা এমপি হতে চাই। আমরা কেউ আমাদেরকে বানিয়ে দিবে, চেয়ারে বসিয়ে দিবে, এমপি বানিয়ে দিবে কেউ, আমরা এইটা দেখতে চাই না, এটা আমরা হতেও চাই না। এবং এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের রাজনীতি ছিল, এটার বিরুদ্ধেই আমাদের কর্মকাণ্ড ছিল, আন্দোলন ছিল। সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। 17টা বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম, এই হাসিনা সরকারের, ফ্যাসিস্ট হাসিনা খনি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক প্রাণ ঝরেছে, অনেককে আমরা হারিয়েছি, অনেকে জেলে গিয়েছে, জেল খেটেছে,
মানসিক নির্যাতনের শিকার হয়েছে, অনেকেই মামলার ভারে মৃত্যুবরণ করেছে মামলার কারণে। হয়তো এই মামলা না থাকলে বা এরকম সাজা না পেলে তারা হয়তো আরো সুস্থ থাকতো, কিছুদিন বেঁচে থাকতো। এইসব কারণেই আমাদের আরাফাত রহমান কোকো, তার মৃত্যুর কারণে কিন্তু তার নামে মামলা বা তার উপর যে হয়রানির শিকার হয়ে সে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, তাকেও কিন্তু এই সরকার এইভাবে নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুটি সন্তান নিয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে যেভাবে রাজনৈতিক অঙ্গনে তিনি ছিল, দেশকে নিয়ে ভাবতো, দেশের চিন্তা করত, বেগম খালেদা জিয়ার বিকল্প কোনো নেতা নেত্রী বাংলাদেশে নাই। এটা কিন্তু প্রমাণিত হয়েছে, এই শেষবারে এসে প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়ার শেখ হাসিনার মধ্যে কত পার্থক্য। বেগম খালেদা জিয়ার সঙ্গে অনেক অন্যায় অবিচার করা হয়েছে, কিন্তু তিনি দেশ ত্যাগ করেন নাই। কিন্তু হাসিনা কিন্তু দেশ ত্যাগ করেছিল আগে, জরুরি সরকারের সময়ে। বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা ছেড়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া আর তার আপনার শেখ হাসিনার মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, কোনোভাবেই সে ক্ষমতা ছাড়বে না। দেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ হাজার হাজার মানুষ মারা যাক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার তাই করতে হবে, তাই করবে, তাই করেছে। হেন এমন কোনো কাজ দেয় যে সে না করেছে। আজকে দেখেন এমন অবস্থা তার হয়েছে, সকালেও সে ভাবে নাই সে পালিয়ে যাবে, দুপুরে খাবার তার ভাগ্যে হয় নাই, খেতে পারে নাই, না খেয়ে তিনি কিভাবে প্লেনে উঠে দেশের বাইরে চলে গিয়েছে। এটা রাজনীতির জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার, রাজনীতির জন্য একটা কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। এইরকম একটি কর্ম করে যে কেন পালিয়ে গেল সে? আমরা তো বলি নাই আপনাকে পালিয়ে যান, আমরা কি বলেছি, আপনার নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দেন। আমাদের দাবি তো এটাই ছিল, বা ছাত্র সমাজের দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবি ছিল কোঠার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে তাদের মূল্যায়ন। কিন্তু না, সে যেটা বলবে সেটাই হতে হবে। আর একটা ধারণা, সে মনে করতো, সে চিন্তা করতো দেশ তাদের, সে বলতো দেশটা আমার বাবার, এই দেশ আমার বাবার, আমি যা বলবো তাই শুনতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে কেউ যেতে পারবে না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আর সব স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলে যেভাবে তিনি দেশটাকে ভাগ করে রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, ওই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যদি স্বাধীনতার ঘোষণা না দিত, দেশ তখন কোন অবস্থায় যেত এখন বলা মুশকিল। জিয়ার নাম মুছে ফেলতে চেয়েছে, জিয়াকে অনেক অপমান অবদস্থ করা হয়েছে, কিন্তু জিয়ার নাম মানুষের অন্তরে লেখা হয়ে গেছে, এই নাম মুছে ফেলা যাবে না। বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলা যাবে না। তারেক রহমান আমাদের নেতা, তিনি এই 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছে বাংলাদেশকে সত্যিকারেই তারেক রহমান কতটা ভালোবাসে, তারেক রহমান বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসে। এটাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সময় উপযোগী কর্মসূচি দিয়ে তিনি ধাপে ধাপে কখন কি কর্মসূচি দেওয়া দরকার সেই ধরনের কর্মসূচি দিয়ে, তারপর ছাত্র সমাজ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে, সকলে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ নিল। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই যে সরকারের পতন হলো, এই মহানায়ক কিন্তু আমাদের দেশটা তো তারেক রহমান। তিনি আমাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন, বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন, আগামী দিনের জন্য এই করতে হবে, এর জন্য প্রস্তুত থাকো তোমরা, এইভাবে কাজকর্ম করতে হবে, দেশের জন্য আগে তোমাদের ভাবতে হবে, সবার আগে দেশ, সবার আগে দেশের মানুষ, দেশের গণতন্ত্র, দেশের মানুষের অধিকার, এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তোমরা আগামী দিনে পথ চলো, ইনশাল্লাহ তোমাদের বিজয় হবে। আমাদের এইরকম ভাবে আশ্বস্ত করতেন। তিনি যেমন দুটি স্লোগান দিতেন, আর যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি
রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ। তাই হয়েছে। কিন্তু এক পর্যায়ে আমরা রুখে দাঁড়িয়েছি, আমরা ভয় পাইনি বলেই বাংলাদেশ আমরা নতুন করে পেয়েছি। একটা যাযাবরের হাত থেকে, আমরা স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে সক্ষম হয়েছি। অপরদিকে আরেকটি স্লোগান দিয়েছিল তিনি, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই ফয়সালা হয়েছে, একদম সেফ রাজপথে ফয়সালা হয়েছে দেশ। রাজপথে ফয়সালার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রটা কি? এই ষড়যন্ত্রটা নির্বাচন যাতে বিলম্ব হয়। আমরা বলতে চাই, ক্ষমতায় কে যাবে না যাবে এটা জনগণ নির্ধারণ করবে, জনগণ ভোটের মধ্য দিয়ে নির্ধারণ করবে, এর বাইরে কোনো সুযোগ নাই। কিন্তু নির্বাচন যত বিলম্ব হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, সচেতন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি নির্বাচন বিলম্ব হওয়া মানে দেশের জন্য ক্ষতি হওয়া। ক্ষতিটা এই জন্য হওয়া যে বিভিন্ন জন বিভিন্নভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো জবাবদিহিতা নাই, তাদের দায়বদ্ধতা নাই, তাদের কাছে মানুষের এরকম কোনো দাবি অধিকার ওইভাবে বলার নাই। তারা বলতে পারবে যে ভাই আমরা তো অল্প সময়ের জন্য এই কারণে আমরা এসছি, আমরা তো এটা করতে পারবো না, এই কথা বলে তারা দায় এড়াতে পারবে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার এইভাবে কথা বলে কিন্তু দায় এড়াতে পারবে না। তাদের দায়বদ্ধতা আছে জনগণের জন্য কাজকর্ম করা, দেশের জন্য কাজকর্ম করা। যখন যেটা সিদ্ধান্ত নেওয়া দরকার তখন তারা সেভাবে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করছি, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের অনেক দোসর প্রশাসনের মধ্যে এখনো আছে, তারা প্রশাসনের অনেক ভালো ভালো জায়গায় তারা আছে। সচিবালয়ের জায়গায় মতো জায়গায় আগুন লাগে, এই আগুন কিন্তু এমনিই লাগে নাই, এই আগুনের পিছনে অনেক কিছু আছে, এটা বোঝা যাচ্ছে। আমি আশা করি খুব অল্প কয়েকদিনের মধ্যেই এই রহস্য কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আগুন কেন লাগলো, কে লাগালো, কি কারণে লাগালো, এই রহস্য বের হয়ে যাবে। তো এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু যখনই নির্বাচনের একটা হাওয়া চলে আসবে, যখনই নির্বাচন হবে দেশে, নির্বাচন হবে এটাই সত্য। রাজনৈতিক সরকার ছাড়া জনগণের ভোট ছাড়া এই দেশের শান্তি কিন্তু আসতে পারে না। এই জন্য আপনাদের মাধ্যমে আমি 52বাংলা.com এর মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের মানুষ স্বস্তি ফিরে পাবে, এবং ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়ে যাবে। নির্বাচন যত বিলম্ব হবে, ষড়যন্ত্র দাপে দাপে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের ষড়যন্ত্র করতে থাকবে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের পথে হাঁটতে হবে। নির্বাচনের একটা রুটম্যাপ যখনই দিয়ে দিবে তখনই দেখবেন ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে, এটা আমার ধারণা। নির্বাচনের একটা পরিষ্কার রুটম্যাপ যখন ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তখন অনেক ষড়যন্ত্রের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা হিসাব নিকাশ করে ফেলবে যে না, এখন আর ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচনী রুটম্যাপ চলে এসেছে, দেশে নির্বাচন হবে, নির্বাচনী হাওয়া শুরু হয়ে গিয়েছে। সংস্কার যেটা বলে, সংস্কারের শেষ নাই। সংস্কার শব্দটা মানে সারা জীবন থাকবে, এটা সারা দেশ যতদিন আছে ততদিন সংস্কারের বিষয়টা আসতে পারে। নির্বাচন করতে গেলে এই মুহূর্তে সংস্কার কয়টা, এই 10টা সংস্কার করা দরকার। এই 10টা সংস্কার নির্ধারণ করতে হবে, এই 10টা সংস্কার আগে নির্ধারণ করতে হবে, নির্ধারণ করে আমরা নির্বাচনটা দিয়ে দিই আগামী 6 মাসের মধ্যে। এইভাবে পরিকল্পনা করে আমি আশা করি নির্বাচনকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করে তারা তাদের প্রতি আমাদের যে আস্থা বিশ্বাস, জনগণের যে আস্থা বিশ্বাস, এটাকে তারা ধরে রাখবে। আমরা চাই না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই আস্থা বিশ্বাস নিয়ে আমরা নতুন গতিতে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই নতুন করে। এটা যখন করতে পারবো তখনই আমরা মনে করবো যে আমাদের আন্দোলন সংগ্রাম
সার্থক হয়েছে, যে জীবনগুলি চলে গিয়েছে সেই জীবন আমাদের কাছে মনে হবে যে সার্থক হয়েছে। তারাও তাদের আত্মার শান্তি পাবে, তাদের পরিবার পরিজন মনে করবে যে আমার ছেলে বা আমার মেয়ে, আমার ভাই, আমার সন্তান হয়তো চলে গিয়েছে, কিন্তু দেশটা তো আজকে শান্তি হয়েছে, দেশের তো উন্নতি হয়েছে। এই কথা বলে কিছুটা হলেও তারা নিজেকে সান্ত্বনা দিতে পারবে। তরুণ প্রজন্ম, সবসময় তরুণ প্রজন্ম কিন্তু একটা জাতির ভবিষ্যৎ আমরা বলি, এটা জাতির ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে, তারাই ভবিষ্যতে একটা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করবে। সেই তরুণ প্রজন্মকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু ষড়যন্ত্র হয়েছে। যেমন বিগত সরকারের সময় এই তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এমন কোন নেশা জাতীয় নাই যে জিনিসটা, যে নেশা জাতীয় জিনিস বাংলাদেশে আসে নাই। গ্রাম পর্যায়ে নেশা, ওগুলোর নামও আমি এত কিছু জানি না, কি বা কি কত কিছু নাম, হ্যাঁ, এত এইসব নেশা জাতীয় জিনিসগুলো সমাজে ঢুকিয়ে তরুণ সমাজকে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখান থেকে তরুণ সমাজকে বের করতে হবে প্রথমেই। এটি হলো আমার প্রথম একটি পরিষ্কার উত্তর আপনার প্রশ্নের, যে ওই জায়গা থেকে তরুণ সমাজকে বের করতে হবে। তরুণ সমাজ যদি ওই জায়গা থেকে বের হতে না পারে, তাহলে দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। যারা দেশকে রক্ষা করবে, যারা দেশকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে, যেটা আমরা বিগত আন্দোলন সংগ্রামে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি, তরুণরাই কিন্তু জীবন দিয়েছে, তরুণরাই আন্দোলন সংগ্রামে জীবন দেয়। সেই তরুণরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশ গড়বে কারা? এই দেশ নিয়ে ভাববে কারা? দেশের জন্য কাজ করবে কারা? মির্জাপুরটা আমার প্রাণের মির্জাপুর, আমার আত্মার মধ্যে গাঁথা মির্জাপুর উপজেলা। মির্জাপুরের মানুষ আমার হৃদয়ে গাঁথা। আমি মির্জাপুরের মানুষের সঙ্গে মনে প্রাণে এমনভাবে ছাত্র জীবন থেকে মিশে গেছি, আমার প্রতিটি ধ্যানে কর্মে মির্জাপুরের সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসে। আমি স্বপ্ন দেখি, আমি যে মাটিতে জন্ম নিয়েছি, যে মাটিতে আমার রাজনীতি শুরু, মির্জাপুর, সেই মির্জাপুরের মাটি এবং মানুষকে আমি কখন কিভাবে কিছু করতে পারবো, কিছু দিতে পারবো, যেটা মানুষের মাঝে যুগ যুগ ধরে থাকবে। আমি মানুষ হিসেবে একসময় হয়তো থাকবো না, চলে যাব। আমি চলে যাওয়ার পরেও আমার ওই কর্মগুলো যেন তাদের সঙ্গে কথা বলে। এটা আমার প্রাণের একটা চিন্তা, চেতনা, আশা, যে আমি যাতে এই কাজগুলি, মির্জাপুরের মানুষ আমাকে ভালোবেসে যা দিয়েছে, আমি যা পেয়েছি তাদের কাছ থেকে, আমি বিরোধী দলের এমপি ছিলাম বলে আমি তেমন কিছুই তাদের জন্য করতে পারি নাই। আমি তাদের জন্য এমন কিছু করতে চাই, যে কাজগুলো, এমন কিছু কাজ করতে চাই, যে কাজগুলো আমি চলে যাওয়ার পরও তাদের কাছে বেঁচে থাকবে। সেই কাজের মাধ্যমে আমি তাদের কাছে বেঁচে থাকবো, মির্জাপুরের মানচিত্রে আমি বেঁচে থাকবো, মানুষের হৃদয়ে আমি বেঁচে থাকবো। সেই রকম কিছু করতে চাই আগামী দিনে। এইটাই আমার মূল পরিকল্পনা। ধন্যবাদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, যিনি টাঙ্গাইল ৭ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এখন তার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। তিনি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে, তরুণ প্রজন্মের প্রতি তার যে বার্তা, সেই সকল বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। বাংলাবার্তানিউজ.com পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাবার্তানিউজ.com থেকে। জি, আপনাকে ধন্যবাদ।